আগলা দেওয়ানগিরি করে ওই ছেলেটাকে জবাব দিল কৃষক, আমাকে তো কিছুই জানালো না। আপনাকে তো জানাবেরই গেছিলাম ওস্তাদ, তখনই তো আপনি গুরুর সাথে বের হয়ে গেলেন। আর ওই স্যাংরার বাপও কল দিছিল, তাই এক বাইট পেটে দিচ্ছিলাম। পুলিশ দেখতেছে আজারে বাড়াবাড়ি করছে এই বিষয়টা নিয়ে। চরিত্রহীন লাফাঙ্গা একটা ছেলে মারার জন্য পুলিশের লাফালাফি সন্দেহজনক। প্রশাসনিক শাল্টিং না দিলে দেখি হচ্ছে না। আর এর নিয়ে তো তোফাইল খুব স্পেস নেমে যাচ্ছে ওস্তাদ, জায়গা মতো না দিলে তো হচ্ছে না। এডেলে তোরা তো মাতব্বরি করার দরকার নাই, তুই আপাতত বাইরে কম যাওয়াসি কর। আর যদি কোথাও যাওয়া লাগে আমার সাথে যাস। এগুলো নিয়ে তো চাপ নেওয়ার কি আছে ওস্তাদ, তোফাইলে বেটা গায়েব করে দিই, তাহলে তো ঝামেলা মিটে যাবিনি। রক্তের ওপর পাড়া দিয়ে নতুন দলের পদপন করবে চাচ্ছি না রমজান। এমন ভাবে কাজ সালটান লাগবি, মার হবি কিন্তু সাউন হবি না, খালি পরপরাবি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? ওস্তাদ ইনি হচ্ছে রবিনের আব্বা, গ্রাম থেকে আসছে। ও বুঝতে পারছি, তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। বিশ্বাস করেন স্যার, আমার ছেলে নির্দোষ, উনি খুবই ভালো। মানুষের ক্ষতি হবে এমন কাজ উনি কোনোদিনও করবে না, এই শিক্ষক দেওয়া হয়নি। তে আপনি কি করেন? আমি একজন প্রাইমারি সহকারী শিক্ষক, আমার বেটাকে বাঁচান স্যার। দেখেন চাচা, আপনার বেটার সাথে এলজেডির মন্ত্রীর বেটার সাথে ঝামেলা হয়েছিল, আমার চেংরা যায় বাঁচে লিয়াচ্ছে। আমি সবই শুনছি ওর কাছ থেকে, আমার বেটাটাকে ব্ল্যাকমেইল করে ফাঁসাছে। আমার বেটা ছাত্র ভালো, মেয়েদের সাথে একটু সম্পর্ক থাকবেই। তোফাইলের বেটা এডেরই সুযোগ লেছে। এই তোফাইলে ব্যাটার নামে অনেক নারী কেলেঙ্কারি আছে ওস্তাদ। মানুষ এতদিন ভয়ে কমপ্লেন করেনি দেখে বিষয়টা ফ্ল্যাশ হয়নি। আর দৌড়ত্ব দিন দিন বেড়ে যাচ্ছে ওস্তাদ, আর লাগাম টানে না ধরলে হচ্ছে না। আমি একজন প্রাইমারি শিক্ষক স্যার, আমার বিষয়টা একটু দেখেন। আপনি একজন শিক্ষক মানুষ, বাপের সমতুল্য, আমাকে ছেলের মতন মনে করবেন, স্যার বলার দরকার নেই। আপনাদের উদারতার কথা অনেক শুনছি, আপনার কারণেই আমার ছেলে ওখান থেকে বাইরে যাচ্ছিল। আবার যদি বেটাটা হেরে যায় আমার সব কিছু শেষ হয়ে যাবে, একটাই মাত্র সোল। এই ত্রিভুবনে ওই ছাড়া আমার কেউ নাই, যত যা কিছু করছি সব ওকে ঘিরাই। আপনি কোনো টেনশন করেন না তো চাচা, কোনোভাবেই জুলুম হতে দেবো না। মনে রাখবেন সত্তর পথের সময়গুলো খুবই কঠিন। পরিস্থিতি কঠিন হলেও আমাদের আটকাতে পারবে না, আপনার ছেলের ক্ষতি হতে দিব না। এই শামসুর ওপর ভরসা করলে তা কখনো নিরাশ করা হয় না। আল্লাহর রহমতে এই জীবনে যা করছি সবই মানুষের জন্য। চাচা আপনার এটা কাজ করতে হবে। বলেন বাবা, আমার ছেলের জীবনের বিনিময়ে আমি সবকিছু করতে রাজি আছি। সংবাদ সম্মেলন করে তোফাইলের বেটা আপনার ছেলে কিভাবে ফাঁসাচ্ছে সব তুলে ধরতে হবে। এতে করে পুরো দেশের জনগণ কিন্তু আপনার পক্ষে চলে আসবি। আর আপনি কোনোভাবেই ভয় পাবেন না, আমি শামসু আপনার পাশে আছি। ইনশাল্লাহ আপনার ছেলের কেউ ক্ষতি করতে পারবে না। তোফাইলে তো তেজমারা সারাবারে এককেলা বাস রেডি হচ্ছে। সংবাদ সম্মেলন করতে আমি রাজি আছি, সত্য কথা বলতে আমি কখনো পিছপা হব না। সারা জীবন মানুষকে সত্য ন্যায়ের পথে চলার শিক্ষা দিয়ে যাচ্ছি, যদি সেটা নিজেই পালন না করে পারলাম তাহলে এই শিক্ষা দিয়ে কি হলো? রমজান, সংবাদ সম্মেলনের ব্যবস্থা কর, আর চাচাক সবকিছু বুঝে দিস। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। ক্ষমতা চলে গেলে হানিফ গোয়ার নিচে কারো চেয়ার থাকবি না। তাই এখন আমাদের প্রধান টার্গেট হবে সিস্টেমকে কবজা করা, না হলে বিপদ আছে। গ্রুপিং সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণে আছে ভাই, একবার সাধারণ সম্পাদক সিলেকশন করে ভালো, সবক সাইজ করে ভালাচ্ছি। ওই দিক কিন্তু কাদের মোল্লা সেক্রেটারি হওয়ার জন্য ফান্ডিং করিচ্ছে, আর ফজলে রাব্বিক হাত করার চেষ্টা করিচ্ছে। বাবা, লাভালাভি করে লাভ হবি না, জেলে পচে মরা লাগলো হানি, দয়া করে মানবিকতা খাতিরে বার করছি। এখন যদি দলের মধ্যে এসে সেনামা করে ফেলে দিতে সময় নেব না। হানিফ, তোমার কাউন্সিলিং চালে যাও, টার্গেট আমাদের অন্য কিছু, পথে কেউটে কুকুরের সাথে কেউ কেউ করা যাবে না। ঠিক আছে ভাই, আর পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বললো আপাতত মিডিয়ার হেডলাইন হওয়া যাবে না। এতে করে নেগেটিভ ন্যারেটিভ তৈরি হচ্ছে, আমাদের সর্বোচ্চ কৌশলী হতে হবে যাতে করে ইমেজ নষ্ট না হয়। আমি সবই বুঝি হানিফ, কিন্তু পরিস্থিতি আমাদের এই ভুলটা করতে বাধ্য করতেছে। আমাদের মেইন যুদ্ধটাই এদের বিরুদ্ধে। সাধারণ সম্পাদক হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নাও। আর পার্টি অফিসে আগামীকাল সকালে থাকিও, ঢাকা দক্ষিণ জেলা জনতা পার্টির সাথে বসতে হবে। আর শাহবাগ কোনোভাবেই কাউকে দখল করতে দেওয়া যাবে না, মনে রাখবা সেন্ট্রাল দখলে থাকলে খেলা নিয়ন্ত্রণে থাকে। কালকের মিটিং শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাথে বসো, যাতে করে ভার্সিটিগুলোতে উত্তেজনা নিয়ন্ত্রণ করা যায়। মাসুদ পাপ্পুকে এদিকে সাথে নিবা। সেটা ঠিক আছে ভাইয়া, শাপলা ব্যাংকের এমপির সাথে সন্ধ্যা 7টায় মিটিং আছে, ওটা কি আমি একলাই করবো নাকি? হ্যাঁ, একলাই করো, সবকিছুতে আমার ফেস হওয়ার দরকার নাই। তোমার টার্গেট হলো সর্বোচ্চ 100 কোটি টাকা শাপলা ব্যাংক থেকে বের করে নিতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর সভাপতি তো ফোন দিছিল, চট্টগ্রাম বন্ধ নিয়ে বসতে পারে, যেহেতু দায়িত্ব আমি পালন করছি। এই ব্যাপারে তোমার কিছু বলার দরকার নাই। দলের ফান্ডিং বৃদ্ধি করতে হলে চট্টগ্রাম বন্দর আমাদের হাতে থাকতে হবে। এত বড় দল চালাতে গেলে টাকা পয়সার দরকার আছে, খালি সততাগিরি করে তো আর দল চলবি না। তাহলে ভাই সন্ধ্যায় আপনি সভাপতির সাথে বসেন, এইদিকে তো স্বরাষ্ট্রমন্ত্রীর মতিগতি আমার ঠিক লাগিচ্ছে না।
তলে তলে নিউজ পেলাম শামসু বলে নতুন দল গঠন করছে আর নিবন্ধন অফিসে সব কাগজপাতি জমাও দিছে। আর সহযোগিতা করছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শামসু আমাদের পুরো সিস্টেমের বিরুদ্ধে চলে গেছে হানিফ, বড় গেম খেলতেছে শালা। চিন্তা করে পাচ্ছিস দল থেকে সাইড হাউস সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এই শালা আটকান লাগবি ভাই, একবার ক্ষমতা চলে গেলে আমাকে বিদেশে বলে থাকা লাগবি। এগুলো তো সব সভাপতির বলদামির কারণে হয়েছে, শালা আটকাবার পারেনি, এখন গলার বড় কাটা হয়ে গেল। একবার যদি চালকের আসনে বসে যায় এই মাদারি, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই তো ভাই, অভ্যুত্থান ঘটে গেলে আমও যাবি সালাও যাবি। হানি প্রচুর টাকা জমাতে হবে, আলাদা সাইটগুলোর অ্যাকাউন্ট লক করো। পরিস্থিতি যা দেখতেছি না, সামনে টাকার যুদ্ধ হবে। শামসু কেমনে এদেশের রাজনীতির ধারা পরিবর্তন করে সেটা আমিও দেখে নিব। ঠিক আছে ভাই, ব্যাপারটা আমি দেখিচ্ছি। আর পিস্তল সোহেলকে যে আনলেন, একে দিয়ে এখন কি করবেন? তৈরি করতেছি, জায়গা মতো খেলে দেবো, এই ব্যাপারে নীরব থাকতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন উঠলাম, সন্ধ্যায় ওখানে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। কে রে আয়না লিল্লি, কি শুনলাম মানুষ এত বড় বলত হলে হয়? ডন রে, কাটা খায়া নুনে সিটে দিস না, বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ঠিকই আছে, তোর এলা শিক্ষা পাওয়ার দরকার আছিল। আর ভণ্ড জিনেরা তো লোভী মানুষগিরি ধরে। রাব্বি সেই সুযোগই নিছে, খুব তো কচুলু বিশ্বাস চেংরা, কি হলো পিছনে আকেলা বাড়ছে চলে গেল। মানুষ যে এত বড় বেইমান হয় আগে বুঝি নাই, ওর উপর খুব ভরসা করছিলাম। বিশ্বাস করে ওর উপর সবকিছু ছেড়ে দিছিলাম, শালা পিটে নয় বুকে ছুরি মারে দিল। তে ওর কি কোনো খোঁজ পাওয়া গেল? না, নাম্বার বন্ধ করে সেদিনই এলাকার থেকে ভাগছে। আমার মনে হয় ওই ঢাকার যা পলে আছে, পুলিশে কি জানাছিল, প্রশাসন চাইলেও কিন্তু খুঁজে বার করতে পারবে। হ্যাঁ, গোল্লাক নিয়ে যে অভিযোগ করে আছি, এখন দেখা যাক কি করে। আর তোর নিজের বাড়ি দারোগা গোলাপি ভাবি জানে? হ্যাঁ সোনা ভাই, ওই জানে না, বাপের বাড়ি গেছে, জানলে যে কি হবি। কি আর হবি, ছেঁচা তুলবি। তোর ভাগ্যে কি কি আছে রে, আল্লাহ ভালো জানে। আমার বিপদ থেকে টিস্কারি করুচ্ছি ডন, তুই তো যেঙ্কা বিপদে পড়লু নি, আমি কি এরকম কয়ে পারলাম নি? বাবা তোর মতো গাধাই ডন না, যে ফাও সোনা কলসের জন্য নগদ 5 লাখ টাকা দিয়ে আসমু। হয় ওটাই রে ডন, যদি সত্যি সত্যি পাইলাম নি তাহলে তুই ডন এসেই কলুনি মদ্দা কাম করছু। ওই যে কোথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, সেই হাল হচ্ছে তোর। যাই হোক রে, অল্লি কথা বাদ দে, মাথা ঘুরিচ্ছে। তো এই দিক তুই কুটি গেছিল? ইউনিয়ন পরিষদের মিটিং এ আসলাম, সেটি এলি কথা শুনলাম, তাই তোর সাথে দেখা করবে আসলাম। যে আয়নাল বন্ধু কত বড় দালান তুললো সেটা তো দেখার ব্যাপার আছে। এ বাদ দে তো, আর টিস্কারি করিস না, কপি দিচ্ছি, খেয়ে চলে যা। হ দে, তুই কফির পানির মধ্যে কি সোনা মিশ্রিত কোনো পানি দিচ্ছ নাকি, তার মুকেশ আম্বানির বউ খায়? আচ্ছা বসে, তোকে মুকেশ আম্বানির বউয়ের পানি দিয়ে কফি খাওয়ামো। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তাক আহমেদ। আমার বাড়ি দিনাজপুরে ফুলবাড়ি গ্রামে। আমি একজন প্রাইমারি সহকারী শিক্ষক। আজ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার একটাই ছেলে, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসিতে ফাইনাল ইয়ারে পড়ে, ওর নাম হচ্ছে রবিন। হঠাৎ করে শুনলাম আমার ছেলেকে নাকি পুলিশ ধরছে। কারণ জানতে পারলাম আমার ছেলে মিয়েলি একটা বিষয়ে বাধা দেওয়ার কারণে এলজিডি মন্ত্রীর বেটা রাজাওয়াক তুলে নিয়ে গেছিল। আরো জানতে পারছি এই মন্ত্রী বেটা ভার্সিটির অনেক মেয়ের সর্বনাশ করছে। তার বাবা ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি হওয়ার কারণে কলেজের প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এই রাজা কলেজের মেধাবী ছাত্রদেরকে ব্ল্যাকমেইল করত। তার বিরুদ্ধে ভার্সিটিতে আরো ব্যাড রিপোর্ট আছে, এই মাদকের কারবারি করে আসতেছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে। এইসবের বিরুদ্ধে আমার ছেলে রুখে দাঁড়াছিল, যার কারণে আজকে আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। অথচ যারা অন্যায় করলো, জুলুম করলো, পুলিশ তাদেরকে কিছুই করলো না। ক্ষমতা দিয়ে ন্যায় বিচার ধ্বংস করা যাবে না। আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমার বেটা নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হোক। অরিজিনাল দূষিত এই মন্ত্রী বেটা, এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই। মনে রাখবেন, জুলুমকারীর ধ্বংস অনিবার্য। আমি সাংবাদিক ভাইদের সাহায্য চাই, যাতে করে আমার ছেলে নির্দোষ হিসেবে ফিরে আসে আমার কাছে। আর রাজনীতির ক্ষমতাদের নিজের ছেলেকে বাঁচাবেন আর নিরীহ ছেলেপেলেদের ফাঁসাবেন, এই অন্যায় দেশবাসী সহ্য করবে না। আমি সরকারের কাছে বিচার দিলাম, যাতে করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার হয়। এই বলে আমি আমার সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ষোলো বল পায়ে তো ভালোই বাউন্ডারি মারে দিছো, তোপাইলের নেচে খালি এখন জ্বলবি। এই শালার বেটারা তলে তলে হামাক আটকানোর চেষ্টা করতেছে গুরু। নতুন দলের ঘোষণার কথা শুনে তো সারা দেশে তালগুল শুরু হয়ে গেছে। সেটাই তো হবে। আর এই সিংড়ার বাপে হামাকে বাড়িতে রাখার ব্যবস্থা করে, এই লোকেক দিয়ে মিডিয়ার মাধ্যমে অনেককেই বাস দেওয়া যাবি। তা তো রাখবই, যাবি নতে সময় লাগবে, এই ফাঁকে বাউন্স খেলা দেবি। ক্ষমতাকে শেষ করতে হলে তার আগে ইমেজ নষ্ট করতে হয় গুরু।
আর মিডিয়াতে এই নাটক চলমান রাখে তোপালে সে বাসটাই দিতে হবে। তে নির্বাচন কমিশন কি করলো, কোনো ঝামেলা করিচ্ছে নাকি? কিছু ভোটারে আইডেন্টিফাই পাওয়া যায়নি তো, পরে কাগজ সংশোধন করে আবার জমা দিছি। ইনশাল্লাহ 20 তারিখে আগে সবকিছু ওকে হয়ে যাবি। হ্যাঁ সেলিম ভাই বলেন। মিডিয়া সবকিছু জানলো কেমনে শামসু? শামসু বাংলাদেশের নতুন দল গঠন করবে যাচ্ছে, এটা কি গোপন রাখার বিষয়? জনগণের তো জানার দরকার আছে। আপনি প্রশাসনিক নিয়ন্ত্রণে রাখবেন, আমি 20 তারিখে কোনো মিসগাইড চাই না সেলিম ভাই। আমরা কিন্তু সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধে নামছি, এটা আপনার মাথায় রাখতে হবে। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কোনো টেনশন করো না। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আর তোমাকে যে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি ওটা একটু চোখ বুলে দেখিও। আর আজকে মিডিয়ার মাধ্যমে টোপাইলক যে বাসটা দিলে এটা চলমান রাখো। আর রঙিন টিভি, দীপ্ত টিভি, জুই বাংলা টেলিভিশনকে উস্কে দাও, যাতে করে তোপালের বিরুদ্ধে এই ধরনের নিউজ করতেই থাকে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আর যে ছেলে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলখানাতে আলাদা একটু নিরাপত্তা দিতে হবে, যাতে জামিন হওয়ার আগ পর্যন্ত এর কোনো ক্ষতি না করতে পারে, সে বিষয়টা আপনি দেখবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আর তোমাকে যে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি ওটা একটু চোখ বুলে দেখিও। আচ্ছা ভাই ঠিক আছে। কিরে এটা এঙ্কা করে বসে থাকলো কে? বসে থাকে পুরোনা কথা মনে করিচ্ছি। আপনার মনে আছে চাচা, যেদিন আপনার হাতরা ছাত্র সংগঠনে যোগ দিছিলাম সেদিন কিন্তু প্রতিজ্ঞা করছিলেন কোনোদিনই তোর সাথে বেইমানি করবো না। অথচ খালি বেইমানি কে, পেছনে একলা বাঁশ দিছেন। কিরে অভিযোগ করলো না গাল দিল? বেইমানি খালি এই ছবি কি করছে, আর সবাই ধোয়া তুলসী পাতা না? তুই আমার কথার বাইরে যখনই গেছু তখনই বিপদে পড়ছু। কে রে, আমি যে এমপি হমো নমিনেশন পাওয়ার জন্য ছটপটাচ্ছিলাম সবই তো তুই জানতেছিল। তাহলে তুই তলে তলে দাঁড়িয়ে গেল কি জন্য? তোর জন্যই তো দল আমাকে মাইনাস করছে। কেমনে আমি তলে তলে দাঁড়িয়ে গেলাম? শামসু যে আমাকে নমিনেশন দিবি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি জানতেছিলাম না। পরে যখন আমাকে নমিনেশন দিয়েই দিল তে আপনি বিগড়ে গেলেন কি জন্য? স্বতন্ত্র মানালেন না? ঠিকই আছে রে, তোতা স্যাক্রিফাইস খেলে সফি কি করবি, আর কেউ নাই। জীবনে তোকে আমি কম টাকা কামাই করে দেইনি, সেগুলো মনে হয় ভুলে গেছু। আপনি কথার চালে আটকে গেলে যে অন্যদিকে যান সেটা আমি জানি। ওই টাকা পয়সা কামাই করাটাই তো আমার ভুল আছিল চাচা, সেজন্যই তো আমি জেল খাটতেছি। আজীবন তো খালি আমাকে ব্যবহার করছেন নিজের স্বার্থ পূরণের জন্য। দেখলেনি আমি দল থেকে নমিনেশন পেলাম, তো সমর্থন না করে বিরোধিতা করলেন কি জন্য? আপনি তো আমার কথা একবারও ভাবেননি চাচা, বেইমানি করছেন। আসলে রে তোতা, এই দুনিয়ার সবাই সবার নিজেরটা বোঝে। এখন যে ক্ষমতার আমনায় ছালাও নাই, কি হবি? এই 200 কোটি টাকা এখন আমাকে 4 জনে পরিশোধ করা লাগবে, না হলে সরকার ছাড়বি না। আমি কোনো টাকা পয়সা নেইনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আর কোর্টে এটা প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমরা মনে হয় বসে থেকে আঙুল চুলসমো। আমি নিজে সাক্ষী আছি যে তুই টাকা লিছু, কোর্টে আমি প্রমাণ করবো। কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? আমি কিন্তু আপনাকে ফোনে নিষেধ করছিলাম এই দুর্নীতির সাথে জড়াবো না, তখন কিন্তু আপনি বারবার আমাকে চাপ দিচ্ছিলেন। অবশেষে আমি কিন্তু রাজি হয়েছিলাম, তবে ফোনে না, সামনাসামনি। আর এই ফোন রেকর্ডটা কিন্তু আছে চাচা, যেটি আমি রাজি হইনি দুর্নীতির সাথে জড়িত হওয়ার জন্য। আর আমি এটা শামসু ভাই একদম কোর্টে নিমিশেই প্রমাণ করে দিবি আমি কোনো টাকা পয়সা নিইনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বাহ বাহ বাহ, সুন্দর ষড়যন্ত্র রে তোতা, তোকে তো নোবেল দেওয়া উচিত। এই ছবিকা তো কাঁচামাল না রে, জরিমানা দিলে সবাইকে দিতে হবে। আমি একলাই ফয়েজ মারা খামো, এত লাইলে আদেশের লয়। কুলের মধ্যে বসে থাকে তো শত্রুতা ভালোই করা শিখছু। এগুলো তো আপনি শিখেছেন চাচা, আর তো তা বেইমান না, সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা দেবি কার দূর কত দূর। এখন চলে, আসরের আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসি। আচ্ছা চলে, তোর সাথে নামাজ পড়ার কথা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোতালে বাচ্চা বসো। ভাই জনকল্যাণ পার্টি তো শামসুর সাথে জোটে যাচ্ছে, সিকনে নিউজ পেলাম। বলো কি, শালারা কি শামসুর সাথে ফেডারেল দল তৈরি করতেছে নাকি? হ ভাই, একেবারে ঠিক কথা বলছেন। তোমাকে রে জনকল্যাণ পার্টির জন্য কি করি নেই মোতালে? বুড়ো হারামজাদাগুলাকে জেলে ঢুকাই নেই, মানবিকতা দেখেছিলাম, সেটা করাই কি আমাদের ভুল ছিল? যদি জায়গা মতো ধরে সব শালাগুলো সাইজ করতাম তাহলে আজকে গলার কাটা হতো না। গলার কাটা হতে আমি চাই না, দলের অনেকজনই আমার পক্ষে আছে। আমাকে বহিষ্কার করছে তো, তাই কোনো কিছু করতে পারছি না। রাজনীতিতে যাই খেলে তাই এই ট্রাকে ভুল করে, এই ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। তুমি দলের মধ্যে বিদ্রোহ তৈরি করো আর ন্যারেটিভ দাঁড় করাও যে আমরা কোনো দলের সাথে জোটে যাব না। একরকম নীতিতে কার্যক্রম শুরু করতে হবে। রাজনীতি একটা মানব খেলা, মোতালে বসে থাকার সুযোগ নাই। সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু শামসু যদি একবার ক্ষমতা আসে আমাদের জন্য তো বিপদ হয়ে যাবে। তখন আইনেই বাটপাতদের জন্য কঠিন হয়ে যাবে। ঘুমের অধ্যাদেশ সরকার সংবিধান থেকে বাদ দিয়ে ঠিক করেনি।
সরকার পরিবর্তন হলে এটা যদি আমাদের উপর প্রয়োগ হয় তখন কি করবেন? শামসু গুটি ভালোভাবেই সাজে থেকে গেছে মোতালেব। এই নাগরিক পার্টি যদি স্পেস না দিত তাহলে আতঙ্কের রাজনীতি আমাদের করতে হতো না। দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করো, সন্ত্রাসীর সাথে কোনোভাবেই জোটে যাব না। এই ন্যারেটিভ যদি দলের অন্যান্য নেতা কর্মীদের মাঝে প্রতিষ্ঠা করতে পারো তাহলে আমাদের মিশন সাকসেস হবে। আর এই জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ানকে পাগলা না বানালে হচ্ছে না, জোট মারেছে শালা ফকিনীর বাচ্চা। আর তোমাকে যেভাবে বললাম সেই মোতাবেক কাজ করো। আচ্ছা ঠিক আছে ভাই, আর রোডস এন্ড হাইওয়ের কন্ট্রাক্টটা কি আমি পাচ্ছি? মাইকেল আর মিশকাত তো ব্রিজের কামটা দেখিচ্ছে। ঠিক আছে, কন্ট্রাক্টটা তোমাকে নিয়ে দেবো, তবে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করবে না। বর্তমান রাজনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই ভালো কাজ করতে হবে, না হলে কিন্তু জনগণ লুঙ্গি খুলে নিবি। নেপালের অভ্যর্থনের সময় দেখো না, এই জনগণ অর্থমন্ত্রী ল্যাংটা করে পিটেছে। দেখছি তো ভাই, আর আমাদের দেশেও এটা করার পরিকল্পনা চলিচ্ছে। এই জন্যই তোমাকে বললাম মোতালেব, জাতীয় কলকাঠি চোখের সামনে নড়িচ্ছে, কেটা নাড়াচ্ছে সবই বুঝি। এবার যদি মেইন সুইচ অফ করে দেয় না, সব ঠান্ডা হয়ে যাবে। যত কিছুই হোক, জাতীয় রাজনীতির ধারা পরিবর্তন করা সোজা নাই, বাঙালি কঠিন জিনিস। একবার যদি খুব দয়া বিরোধিতা করে না, ওগুলো সামসু মামসু সব উড়ে যাবি। আর তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাদেরকে কোনো কমিশন দেওয়া লাগবে না, তুমি কাজটা সততার সাথে করবা। সব জায়গায় এখন খাওয়া খাই করা যাবে না, উত্তর অঞ্চলের রাস্তাঘাটগুলো দ্রুত কমপ্লিট করতে হবে। সরকারের উপরে অনেক চাপ আছে, প্রত্যেক ঈদের সময় ওদিকে অনেক অরাজকতা হয়, তাই তোমাকে কাজটা দেওয়ার ব্যবস্থা করেছি, তুমি এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আর সভাপতির সাথে কথা বলে যদি আমার বহিষ্কারটা তুলে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এটা যদি জনতা পার্টির সমস্যা হতো তাহলে আমি নিমিশেই ঠিক করে দিতাম। তোমাদের জনকল্যাণ পার্টির মধ্যে কি ইন্টারফেয়ার করা আমার ঠিক হবে? আর তোমাদের সভাপতিত্ব আচরণ ভালো নাই, কথা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। তারপরেও ভাই আপনি একটু দেখেন, বহিষ্কারের আদেশটা তুলে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি দেখবনি ব্যাপারটা, তুমি এখন আসো। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোফাইল, তুমি আমার অফিসে তাড়াতাড়ি চলে আসো, মিটিং আছে। আচ্ছা লিডার, এখনই আসতেছি আমি। দাদা কি খবর, কেমন আছেন? আছি তো ভালোই। তে হাবিব, মেলা দিন পরে আমার কাছে আসলে, তে দাঁড়িয়ে আসো কে, বসো। বসপেট তো চাই, কিন্তু নিচে একটা বিস্ফোরা উঠছে, তাও দেখি ক্যাথ হয় না বসি। তে তোমার কি বেশি অসুবিধা হচ্ছে? আর কইও না বারে, এটা নিয়ে আসি দুনিয়ার পেরাতে, এত ওষুধ খাচ্ছি তাও ভালো হচ্ছে না। এত সমস্যা হয় কি জন্য? ভালো একটা ডাক্তার দেখাতে পারো না? ডাক্তার দেখাছি, চিকিৎসা চলিচ্ছে, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। তে হঠাৎ করে আমার কাছে কি মনে করে? রাজনীতির ব্যস্ততার কারণে এইদিকে আসাই হয় না। আর আমাদের দলের সকল মামলা মোকদ্দমা তো ব্যারিস্টার নোমান দেখে। তোমরা ভুল লোককে বার কাউন্সিলের দায়িত্ব দিয়েছ হাবিব। বগুড়া জেলার আইনজীবী কমিটি করাপ্টেড হয়ে গেছে, এদের দৌরত্ব বন্ধ করতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা আছে। জেলা কমিটি যদি সহযোগিতা করে, আমরা যারা সুশীল আইনজীবী আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিহত করব। সমস্যা নাই দাদা, আমরা সংস্কার মুডে আছি। আপনি পারফরমেন্স দেখান, আপনাকে আইনজীবী সমিতির সভাপতি বেনে দেবো। আর এখন যে দরকারে আছি, তোতা গ্রেপ্তার হয়েছে, সবই তো জানেন। জানি, বেচারাটা মার্ডার মামলা নিয়ে দৌড়দৌড়ির মধ্যে আছিল, এখন আবার দুর্নীতির মামলা খেয়ে জেলে ঢুকলো। টাকার লোভে পরে আটকে গেছে, এক যে করেই হোক বাঁচাতে হবে, কি করা যায় কোন তো? কাগজপাতি গুলো আনছো? হ্যাঁ, আপনার সামনে যে ফাইলটা, ওটি তো মামলার সব নকল আছে। ঠিক আছে, আমি স্টাডি করি, দেখি কোনো ফাঁক ফোকর বাইর করা যায় কিনা। আর মনে তো হয় না এর জামিন এখান থেকে হবে, হাইকোর্ট থেকে করতে হবে। তুমি কোনো টেনশন করো না, কাগজপাতি গুলো দিয়ে দাও, কি প্রসেসিং করা লাগে আমি করতেছি। সেটা খাটপিনি, আপনি খালি হিয়ারিং এর ডেট ফেলানোর ব্যবস্থা করেন। আর বার কাউন্সিলের কমিটির ব্যাপারে মাস্টারের সাথে কথা কমুনি। আমরাও চাই কোর্টে শৃঙ্খলা ফিরে আসুক। আচ্ছা আচ্ছা, আমি সব ব্যবস্থা করতেছি। আর সন্ধ্যায় আমি সবার সাথে মিটিং করে আপডেট দিমুনি। আচ্ছা দাদা, আমি তাহলে উঠলাম, ভালো থাকেন। ঠিক আছে। হ্যাঁ হাবিব ভাই বলেন। নরেশ তো সব কাগজপাতি বুঝে দিয়ে আসলাম মাস্টার। আর নরেশও তো করছে, তো তার মামলার ব্যাপারে হাইকোর্টে দৌড়াদৌড়ি করা লাগবে। তবে ওই একটা দিন সময় নিছে, দেখি কি করে। সেটা নিক, সমস্যা নাই। আর দপ্তরের সাথে কাজটা কিন্তু কালকের মধ্যেই সারবেন। ধনুটের কমিটিটা পরিবর্তন করা খুব জরুরি হয়ে গেছে। সেটা তো বুঝেছি, তাহলে বাবুল মাস্টার একটা কমিটিটা সাজায়, পরে ট্রান্সফার করা সুবিধা হবে নি।
তাহলে আপনি অন্তরের সাথে বসে কাল দুপুরের মধ্যে এটা কমপ্লিট করবেন। আচ্ছা ঠিক আছে, আর আমি একটু পরে সাইটে যাব। 19 তারিখের আগে তো সব কাজ কমপ্লিট করা লাগবে। ঠিক আছে যান, আর বাদ বাকি কথা ফোনে হবে নি। আচ্ছা। কেরে করলা, পরে কি তোর অভিযোগ দায়ের করছিস থানাত? চাচা, ওসি আশ্বাস দিছে রাব্বিক দ্রুত খুঁজে বের করবি। আর আইনাল ভাই একটা বলদ, ওসিও সেই খেপে গেছে যে এই যুগের কেউ বিশ্বাস করে। লোভে পাপ, পাপে মৃত্যু। রাব্বির মতন চ্যাংরা এত বড় অকাম করবি সেটা বিশ্বাসই হয় না। নিশ্চয়ই এর পিছনে আরো শক্ত কেউ আছে। আমারও তো তাই মনে হচ্ছে চাচা, তাছাড়া এই ফোরে চ্যাংরা তো সাহস পাই কোত্থেকে? আর শালার বেটা এলাকার থেকে ভ্যাকসিন আমারও বন্ধ। আপনি একটু স্পিক বলে দেন যাতে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখে। আচ্ছা কয়ে দেমনি, তা টেরা এখনো ফেরেনি? মেম্বারদের সাথে মিটিং করিচ্ছে তো, তাই ঘন্টাখানিক লাগবে ফিরতে। আর চাচা, ঢাকা খালি আপনি আর হাবিব ভাই যাবেন, আমরা যাবো না। না না, তো করে যাওয়ার দরকার নাই, আমি আর হাবিব ভাই যাবনি। এখন যে খাবার বারেক তো খুব খিদে লাগছে। আচ্ছা, ফ্রেশ হয়ে টেবিলে আসেন, আমি দিচ্ছি।